গুড ইভিনিং। আমরা কিরিটি আর শাশ্বতী দাশগুপ্ত। জাস্ট আমাদের একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই। প্রফেশনালি আমরা দুজনেই ইঞ্জিনিয়ার এবং এই বিজনেসটা যখন 22 বছর আগে স্টার্ট করি আমরা দুজনেই চাকরি করতাম এবং 2 বছর প্যারালালি বিজনেসটাকে বিল্ড করার ফলে লাস্ট 20 ইয়ার্স ধরে উই আর রিটায়ার্ড থ্রু দিস। এবং এই অসাধারণ অপরচুনিটিটা অনেক কিছুই আমাদেরকে দিয়েছে এবং সারা পৃথিবী জুড়ে লোককে দিয়েছে এবং যারা শুনছেন তাদেরকেও দিতে পারে। আজকে জাস্ট আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব যে এই আমাদের জার্নিতে কি কি জিনিস আমরা শিখেছি, কি কি একটু একটু করে চেঞ্জ করেছি। সামান্য একটু চেঞ্জেস অনেক সময় মনে হয়েছে বোধহয় পারবো না, কিন্তু দেখেছি ভীষণই ম্যানেজেবল এবং সমস্ত কিছুর সাথে প্যারালালি এই বিজনেসটাকে বিল্ড করা যায়। তো আর আমি একদম সময় নষ্ট করব না। আমরা এই বিজনেসের থ্রুতে যা শিখেছি সমস্ত কিছুর একটু ব্রিফ আপনাদেরকে দেব। বাট আমি শুরুতেই বলতে চাই যে শাশ্বতী ইজ দ্য লেডি। ও শুরুর থেকেই কিন্তু ওই ভিশনটা ছিল এবং অনেক দূর পর্যন্ত দেখতে পেয়েছিল ইনফ্যাক্ট যে বিজনেসটা কি দিতে পারে। সো আমরা চলুন শাশ্বতী থেকে প্রথম শুনি। সো ওভার টু শাশ্বতী, তারপরে আমি অবশ্যই ব্যাক করবো। হিয়ার ইজ শাশ্বতী ফর ইউ। থ্যাংক ইউ কিরিটি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো হ্যাঁ, আজকে আমরা কিছু জিনিস ডেফিনেটলি আলোচনা করব। তবে রিসেন্টলি আমি আমাদের আপলাইন অশ্বিতাবদা এবং শ্বেতাদির মেয়ে ডক্টর অঙ্গনা দত্তর একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, যেখানে ও একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করেছিল। টপিকটা ছিল বুদ্ধিদীপ্ত আবেগ বা আবেগদীপ্ত বুদ্ধি। আমার শুনতে শুনতে মনে হলো এটা যেমন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দরকার, আমাদের ব্যবসাতেও কিন্তু দারুণভাবে এটার প্রয়োগ করলে আমরা কিন্তু একটা অসাধারণ বিজনেস তৈরি করতে পারি। তো দেখুন, ব্যাপারটাকে একটু আলোচনা করি। আমরা ছোট থেকে বড় হতে হতে একটা জিনিস শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে আইকিউ। ওর খুব ভালো আইকিউ, ও দারুণ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবং বড় হতে হতে আমরা রিসেন্ট পাস্ট কিছু ইয়ার্স ধরে আমরা আরেকটা কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্টের সাথে সাথে ইমোশনাল কোশেন্ট। যে খালি ইন্টেলিজেন্স দিয়ে কিছু হবে না, সেটা দিয়ে হয়তো সাকসেস আসতে পারে, কিন্তু সাকসেসকে যদি ধরে রাখতে চাও তাহলে কিন্তু দরকার হচ্ছে আমাদের ইমোশনালি আমরা কে কতটা স্টেবল, কে কতটা নিজেদের ইমোশনটাকে ব্যালেন্স করতে পারি, কন্ট্রোল করতে পারি। অর্থাৎ যেটা একটু আগে বলছিলাম যে বুদ্ধি দিয়ে আমি কতটা আবেগকে কন্ট্রোল করতে পারবো, আবার কতটা আবেগ দিয়ে আমরা বুদ্ধিকেও কন্ট্রোল করতে পারবো। কিছু মানুষ দেখবেন নিজেই নিজের ইমোশনকে খুব সুন্দর ম্যানেজ করতে পারে, হয়তো তাদের ব্রট আপের মধ্যে সেটা থাকে। আমি নিজেকে দিয়ে বলতে পারি যে আমি যখন এই বিজনেসে আসি আমি সেটা পারতাম না। আমার রাগ, আমার দুঃখ, আমার অভিমান, আমার ভালো লাগা সব কিছুর প্রকাশটা একটু বেশি রকমের ছিল। এখনো হয়তো আছে, বাট গত 22 বছরের জার্নিতে অনেকটাই শিখেছি, এই বিজনেস আমাদের শিখিয়েছে। তো অঙ্গনা একটা কথা বলছিল, নিউরোপ্লাস্টিসিটি। বলছিল যে আমাদের ব্রেইন অনেক কিছু নিয়ে জন্মায়, অনেক কিছু আমরা হয়তো নিয়েই জন্মাই, কিন্তু তার থেকেও অনেক কিছু বেশি আমরা শিখতে পারি যেটা নিয়ে আদৌ আমরা জন্মাইনি। খালি জন্মাইনি তাই নয়, ধরুন আজকে একজন যদি 40 বছর বা 50 বছর বয়সেও এই ব্যবসায় আসেন এবং তিনি হয়তো অনেক কিছু জানেন না, কিন্তু আমাদের ব্রেইন নাকি এত পাওয়ারফুল, বা আমাদের ব্রেইন যেটাকে আমরা বিশ্বাসও বলতে পারি, যে আমরা যদি বিশ্বাস করি যে ইয়েস উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই যে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, আমি কিন্তু যখন এই ব্যবসায় এসেছিলাম আমি কিন্তু সত্যি কথা বলতে কি দুজন লোকের সামনেও একটা প্রেজেন্টেশন দিতে হবে আমি ভাবতেও পারতাম না। ইভেন আমার স্ট্যামারিং ছিল। আজকে হয়তো শুনে আপনাদের অবাক লাগছে, তাই না? আসলে কি জানেন তো, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোথায় থাকেন, আমরা সবাই বলবো আমরা আমাদের বাড়িতে থাকি। না, আমরা সবাই আমাদের ব্রেইনে থাকি। আমরা বাড়িটাকে পরিষ্কার করি, বাড়িটাকে নিজের পছন্দসই গোছাই, সুন্দর করি। হ্যাঁ, এটা নয় সেটা কত কিছু বদলাই, হ্যাঁ, নতুন করে রং করি, কিন্তু আমরা ব্রেইনটা যেখানে কিনা অ্যাকচুয়ালি আমরা থাকি সেইখানে আমরা কতটা চেঞ্জ করি খুব দেখতে গেলে কিন্তু দেখা যাবে আমরা প্রায় হয়তো করি না। ঠিক আছে, নেক্সট যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের দুটো ব্রেইন, একটা হচ্ছে ইমোশনাল ব্রেইন আর একটা হচ্ছে লজিক্যাল ব্রেইন। মানুষ যখন কোটি কোটি হাজার লক্ষ লক্ষ বছর আগেও যখন মানুষ ছিল, তখন কিন্তু মানুষের মধ্যে হয়তো লজিক্যাল ব্রেইন সেভাবে ছিল না। মানুষ জন্মেছিল কিন্তু তার আদি ব্রেইন ইমোশনাল ব্রেইন নিয়ে। কিন্তু বিবর্তনের সঙ্গে সঙ্গে আজকের যে মানুষ
সেই মানুষের মধ্যে কিন্তু ইমোশনাল ব্রেনের সাথে সাথে আরেকটা ব্রেন কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে লজিক্যাল ব্রেন, যেটা কিনা গত হাজার হাজার বছর ধরে, বিশেষ করে লাস্ট কিছু বছর ধরে হয়তো এই যেটাকে আমরা বলতে পারি সো কল্ড সফিস্টিকেটেড সিভিলাইজেশন, তার মাধ্যমে কিন্তু আমাদের লজিক্যাল ব্রেনটা আরো মারাত্মকভাবে ডেভেলপ করেছে। এবং এই যে একটা সহাবস্থান ইমোশনাল ব্রেন এবং লজিক্যাল ব্রেনের, এই দুটোর কিন্তু একসঙ্গে থাকাটাই অনেক সময় আমাদের জন্য ভালো কাজও করতে পারে, আবার আমাদের অনেক সময় ক্ষতিও করে। কিরকম বলি, যেহেতু ইমোশনাল ব্রেন হচ্ছে আদি ব্রেন, এর বয়স অনেক বেশি, ফলে এ কিন্তু অনেক বেশি প্রভাবশালী। ফলে কি হয়, দিনের মধ্যে বেশ মানে ভাবুন, দুই ভাইয়ের মধ্যে একজন দাদা একজন ছোট ভাই, আর ছোট ভাই যদি আবার একটু বেচারা টাইপের হয়, তাহলে দাদা মাঝে মাঝেই ভাইয়ের ওপর প্রভাব ফেলবেই, হ্যাঁ, একটু চাটি মেরে কথা বলার স্বভাব থাকবে। তো আমাদেরও দেখা যায় মাঝে মাঝেই কিন্তু একটা ইমোশনাল হাইজ্যাকিং হয়, কারণ আমাদের ইমোশনাল ব্রেন কিন্তু আমাদের লজিক্যাল ব্রেনকে মাঝে মাঝে একটু দাদাগিরি ফলায়। কিরকম, জানি ভূত বলে কিছু নেই, তবু অন্ধকার ঘরে গা চমচম করে। জানি টিকটিকি আমায় খাবে না, কিন্তু আমার মারাত্মক টিকটিকি ভয়, টিকটিকি দেখলেই মনে হয় আমাকে বোধহয় খেয়ে টেয়ে ফেলবে। কারণ আমাদের লজিক্যাল ব্রেন দিয়ে তখন কিন্তু আমাদের লজিক্যাল ব্রেন কিন্তু আদি ব্রেন বা ইমোশনাল ব্রেনের কাছে হেরে যাচ্ছে। তারপর দেখবেন আমরা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলি, যে কথাগুলোর কোনো মানেই নেই, কেন বলি নিজেরাই জানি না। হিংসে জ্বলে পড়ে যাওয়া, দুঃখে বুক ফেটে যাওয়া। আচ্ছা, সত্যিই কি কেউ হিংসে হলে জ্বলে পড়ে যায় বা দুঃখ হলে বুক ফেটে যায়? কিন্তু এগুলো কিন্তু ওই ইমোশনাল হাইজ্যাকিং এর ফলেই আমাদের কন্টিনিউয়াস বলি, এবং এটা কিন্তু আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করে। এইখানেই দেখুন কি হয়, দুটো ব্রেনই থাকবে, কিন্তু দুটো ব্রেইনের মধ্যে প্রপার একটা বন্ধুত্ব থাকবে, প্রপার একটা ব্যালেন্স থাকবে। এবং যত এটা বেশি হবে তত বেশি আমাদের লজিক্যাল ব্রেন দিয়ে আমরা ইমোশনাল ব্রেনকে কিন্তু ভালো করে ম্যানেজ করতে পারবো। ধরুন একটা আমি এক্সাম্পল দিই, যে আজকে যদি ধরুন আপনার একজন বন্ধু আছে, বন্ধুস্থানীয় একজন, ধরুন একটু দাদাগিরি করে, খুব মাতব্বরি মারে, হ্যাঁ, এবার সে যদি কোনো ভুল করে, এবার আপনি যদি তাকে কন্ট্রোল করতে চান, তাকে কিন্তু কন্ট্রোল করা অতটা ইজি নয়, কারণ সে মাতব্বর, সে খুব দাদাগিরি, সে আপনাকে পাত্তা দেয় না, সে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। এইবার তাকে কন্ট্রোল করা কিন্তু মানে যে সে ব্যাপার নয়, তাকে কন্ট্রোল করতে গেলে কিন্তু একটা স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক কিনা? তো আমরা এরপরে আলোচনা করব যে কিভাবে সেই স্কিলগুলোকে আমরা ডেভেলপ করতে পারি, এবং সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্যই কিন্তু আমাদের কি করতে হয়, বই পড়তে হয়, আপলাইনের সাথে কাউন্সিলিংয়ে থাকতে হয়, হ্যাঁ, যেটা বেলব্রিটো বলেছেন যে হোয়াট ইজ কাউন্সিলিং বা হোয়াট ইজ মেন্টরশিপ ইজ নাথিং বাট ট্রান্সপ্লান্টেশন অফ ইউর ব্রেইন উইদাউট সার্জারি। মানে যখন আমি আপলাইনের সাথে কন্টিনিউয়াস কথা বলছি, আমার দেখা যাবে আস্তে আস্তে ওনার মনোভাব, ওনার ভাবনা চিন্তা, ওনার মাইন্ডসেট আস্তে আস্তে আমার মাইন্ডসেটের মধ্যে চলে আসছে। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের বিশেষ করে কিছু ইমোশনস আছে যেগুলো খুব আমাদের কিন্তু ক্ষতি করে, যেমন ধরুন অ্যাঙ্গার বা রাগ, হ্যাঁ, যে কিছু জিনিস আমাকে ভীষণ রকম ইরিটেট করে, হ্যাঁ, আমার রাগের উদ্রেক করে, সেইটা থেকে কিন্তু সরে থাকাটাই ভালো। বা সেটার সঙ্গে যদি কখনো হয়ে যাচ্ছে আপনি সরতে পারছেন না, কিন্তু সেই রাগটা হয়তো আপনার আশেপাশে ঘটছে, রাগের কারণটা ঘটছে, কেউ আপনাকে ইরিটেট করছে, ইনস্ট্যান্টলি কখনো রিয়াক্ট করবেন না। একটা প্রতিক্রিয়াশীল বা একটা রিয়াক্টিভ মাইন্ড থেকে একটা রিয়াক্টিভ বা একটা জাজমেন্টাল মাইন্ড থেকে একটা অ্যানালিটিক্যাল বা একটা ভাবুক মন নিজেকে পাল্টাতে হবে, যে মন অ্যানালিসিস করবে। দেখুন, অ্যানালিসিস করা, ভাবনা চিন্তা করা খুব টাফ বলে আমরা খুব সহজে ব্লেম করে দিই, যাতে আমাদের মনে হয় ঘটনাটা যদি আমার ঘাট থেকে অন্যের ঘাড়ে চাপানো যায়। বাট সত্যি কি সেটা হয়? টিম চালানোর ক্ষেত্রে ভাবুন না যে টিমে কত রকমের মানুষ, কত রকমের ঘটনা, হ্যাঁ। এবং আমি তো দেখেছি যে অধিকাংশ যারা পরবর্তীকালে খুব বড় বড় লিডার হয়েছে, তারা শুরুতে সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করেছে, অথচ সেই লোকেদের ভেতর থেকেও তার বেস্ট পোটেনশিয়ালটাকে বের করে এনে আমরা কিন্তু, একটা কথা আছে না, উই ক্যান কনভার্ট এভরি থ্রেট ইন্টু অ্যান অপরচুনিটি। ঠিক এখানেও তাই, যে তার ভেতরের পোটেনশিয়ালটাকে বের করে এনে আমরা হয়তো তাকে একটা অসাধারণ লিডার তৈরি করতে পারি।
এবং যত বেশি আমি নিজেকে একটা রিয়াক্টিভ জাজমেন্টাল মানুষ থেকে একটা অ্যানালিটিক্যাল মানুষে কনভার্ট করতে পারবো, তত বেশি আমার সঙ্গে লোকে কমফর্ট ফিল করবে থাকতে, আমি কিন্তু তত বেশি মানুষের কাছে ভালোবাসা এবং প্রিয় পাত্র হয়ে উঠব। আমাদের আপলাইনরা সবসময় একটা কথা বলেন, উই আর নট হিয়ার টু উইন দ্য ব্যাটল, রাদার উই আর হিয়ার টু উইন দ্য পিপল। তো আসুন আমরা সবাই আমাদের ইমোশনাল যে মাইন্ড তার আমাদের রুলার হয়ে উঠি। রুলার স্পেলিংটা কি? RULER। আর ফর প্রথমে আসুন রিকগনাইজ করুন আমাদের ইমোশনটাকে, নিজেদের এবং অন্যের, এবং যত গোড়ায় রিকগনাইজ করব না ততই সহজে কিন্তু সেটাকে আমরা কন্ট্রোল করতে পারব। কি হলো, ওর অনেক দিন ফোন নেই, মিটিংয়ে আসছে না, সঙ্গে সঙ্গে একটা ফোন করা। অনেক দিন হয়ে গেলে, পুরোপুরি নেগেটিভ হয়ে গেলে তাহলে তাকে আর ফেরানোই গেল না। কিন্তু শুরুতেই যদি ব্যাপারটাকে রিকগনাইজ করা যায় তাহলে কিন্তু অনেক সহজ হয়। কি হলো, বাচ্চাটা একরকম মনমরা হয়ে আছে, হয়তো কিছু একটা সমস্যা হয়েছে। তো এই যে রিকগনাইজ করা, হ্যাঁ, এই যে অবজার্ভ করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে বিয়ের পর আমি দেখতাম যে কিরিটির মুখের এক্সপ্রেশনটা মাঝে মাঝে একটু কেমন হয়ে যাচ্ছে। একসঙ্গে থাকতে থাকতে দুটো মানুষ একে অন্যকে অনেক সময় দেখছি, তো আমি প্রথম না বুঝতে পারতাম না, বারবার জিজ্ঞেস করতাম, খোঁচাতাম, কি হয়েছে কি হয়েছে, আর ও বলতো কি হবে কি হবে। এইটা নিয়ে ঝগড়া লেগে গেল হয়তো। পরে বুঝেছি ইউ হ্যাভ টু নট অনলি রিকগনাইজ যে হ্যাঁ ওর রাগ হয়েছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশন অলসো, যে কেন, কি ব্যাপার। দেখবেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি রাগ হয়েছে আসলে আমার খিদে পেয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে ওরা খুব হয়, রেগে গেছে কিন্তু আসলে খিদে পেয়েছে বা ঘুম পেয়েছে, ইরিটেটেড ফিল করছে, হ্যাঁ আসলে ওরা তো খুব ঘুম পেয়েছে। অনেক সময় দেখা যায় দেখবেন পিউবার্টি যখন চলে বাচ্চাদের মধ্যে, ওই স্টেজটাতে একটা হরমোনাল চেঞ্জ ওই সময়, বা মেনোপজাল ওমেনদের মধ্যে একটা মুড সুইং। তো সেইটাকে আপনাকে বুঝতে হবে ওয়াই, উনি কেন এরকম করছে। তো আর ইউ ফার্স্ট হচ্ছে রিকগনাইজ, দেন আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দেন লেভেল, এল। অনেক সময় আমাদের বাড়িতে হয়তো কাজের লোক ছুটি চেয়েছে, আমি প্রচন্ড রেগে গেলাম, আবার ছুটি। আসলে এখানে রেগে যাওয়ার কারণটা কিন্তু ভয়, ও ছুটি নিলেই তো সব কাজ আমাকে করতে হবে, সেই ভয়ের থেকে। হ্যাঁ, তারপর আমার আলসেমি, হ্যাঁ, আচ্ছা সেটাই যদি আমি ভাবি যে ঠিক আছে করি না, কি অসুবিধে আছে, একটু এক্সারসাইজ না হয় হয়ে যাবে, তো আমরা কিন্তু সেগুলোকে চেঞ্জ করতে পারি। RUL, then comes E, expressing it appropriately so that emotional hijacking can be avoided. এক্সপ্রেস করা এমনভাবে যাতে কিনা ইমোশনাল হাইজ্যাকিং না হয়েও আপনি সেই জায়গাটাকে ঠিক করতে পারেন। তেমনি ছোট বাচ্চাকে মারধর করার দরকারই পড়ে না, একটু চোখ পাকিয়ে ও বললেই সে কিন্তু বুঝে যায়, একটু ঠোঁট করে কাঁদবে হয়তো, তারপর ঠিক হয়ে যাবে, বুঝে যাবে যে না আমাকে কিন্তু এটা করা চলবে না। আবার একটু বড় হলে হয়তো চোখ পাকিয়ে ও বলারও দরকার নেই, চোখটা পাকালেই যথেষ্ট। আবার আরো বড় হয়ে গেছে, ঠান্ডা চোখের দৃষ্টি দেখলেই বাচ্চা বুঝে যায় এটা মায়ের পছন্দ হচ্ছে না, আর তারপরে একটা সময় বাচ্চা বুঝে যাবে যে আমার এটা করাই উচিত না। আমার অনেকদিন আগে একটা ঘটনা মনে আছে, আমার মেয়ে একবার একজনের বাড়িতে, ওরা এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে, ফেরার পর আমি বললাম কি রে কেমন লাগলো, বললো মা ওদের বাড়িটা না এটা কিরকম জাঙ্গলের মতো, আর আন্টি না লায়নের মতো। আমি বললাম মানে? বলছে হ্যাঁ ওরা বাচ্চাগুলো না ডিয়ারের মতো। আমি বললাম মানে? বললো আন্টি মাঝে মাঝেই ওদের ওপর ঘাড়ের ওপর হাউ হাউ করে পড়ে যাচ্ছিল, আর ওরা ডিয়ারের মতন লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। পরে একদিন ওদের বাড়িতে বেড়াতে গিয়ে আমি দেখলাম যে ভদ্রমহিলা ভীষণ ইরিটেটিং নেচারের, এবং একটু বাদে বাদে তিনি বাচ্চাদের ওপরে একেবারে মানে এটা কেন করছিস ওটা কেন করছিস করে পড়ে যাচ্ছে না, বাচ্চাগুলো ভয় পেয়ে সে তারা কাইমাই করে উঠছে। তার মানে কি, যখন শেখানোর তখন শেখাচ্ছে না, কিন্তু পরে উনি ইরিটেটেড ফিল করছেন, তার মানে উনি কন্টিনিউয়াস ওনার সারাদিনের মধ্যে বেশ কয়েকবার ইমোশনাল হাইজ্যাকিং হচ্ছে। ওকে, আরেকটা ঘটনা বলি, যে দেখবেন ছেলেদের ছোট থেকে শেখানো হয় যে তুমি ছেলে, তুমি বড় হয়ে কাঁদবে না। এই যে কারণে দেখবেন ছেলেরা আস্তে আস্তে তাদের ইমোশনটাকে ওরা কিন্তু চাপতে শিখে যায়, সেটাও কিন্তু ভালো হয় না। আবার দেখবেন ছোট থেকে আমরা অনেক সময় নীল ছেলেদের রং, পিঙ্ক মেয়েদের রং, কোনো কারো বাড়িতে বাচ্চা হয়েছে, মেয়ে পুতুল নিয়ে যাচ্ছি, ছেলে বল নিয়ে যাচ্ছি, আমরা কন্ট্রোল করি, বাট ইটস নট রাইট। এগুলোকে সমাজ কন্ট্রোল করছে, ফলে কি হচ্ছে ওদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা কিন্তু ন্যাচারালি বড় হচ্ছে না। তো ইমোশনকে
কন্ট্রোল করা, আবার ইমোশন আমাকে কন্ট্রোল করা। যেন অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমি খুব ইমোশনাল। ইমোশনাল মানে কি? ইমোশনাল বলতে যা আপনি মিন করছেন সেটা হচ্ছে ইমোশনাল ডিসব্যালেন্স। আর আমি বলতে চাইছি যে ইমোশনাল মানে হচ্ছে আপনার ইমোশনাল ব্যালেন্স, যাতে কিনা আপনি আপনার লজিক্যাল ব্রেইন দিয়ে আর ইমোশনাল ব্রেইন দুটোকে প্রপারলি ইউটিলাইজ করে আপনি যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারছেন, হ্যান্ডেল করতে পারছেন। অ্যান্ড রুলারের লাস্ট আর হচ্ছে রেগুলেটিং ইমোশন। দেখুন, আমাকে শিখতে হবে প্রত্যেকটা ইমোশনকে কিভাবে কতটা রেগুলেট করতে হয়। প্রত্যেকটা ইমোশনও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাঙ্গার ইম্পর্টেন্ট নয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সে একটা সাপের গল্প শুনেছিলাম না, যে সাপটাকে, ও খুব ঈশ্বর ভক্ত ছিল, ঈশ্বর বলেছিল যে কাউকে কাটবি না, সেই জন্য ও কাউকে কাটতো না, ফলে প্রত্যেকটা বাচ্চা ওকে ঢিল মেরে মেরে সারা শরীরে ক্ষত করে দিয়েছিল। তখন সাপটা ঈশ্বরের কাছে গিয়ে বলল যে প্রভু, তুমি আমাকে কাউকে কাটতে না করেছো, ওই জন্য আমি তো এখন মরতে বসেছি। তো উনি বললেন, আমি তোমাকে কাউকে কাটতে না করেছি, কিন্তু তোমাকে ফোঁস করতে না করিনি। হ্যাঁ, তুমি কাউকে মেরো না, কিন্তু ফোঁস করো। সো পজিটিভ অ্যাঙ্গার ইজ ইম্পর্টেন্ট। পজিটিভ ফিয়ার, একটা ষাঁড় তাড়া করেছে না, তুমি বলেছো ফিয়ার খুব বাজে ইমোশন, ভয় পেতে নেই, ওই জন্য আমি দৌড়ইনি, তো ষাঁড়ের গুঁতো খেয়ে এখন হসপিটালাইজড। তো পজিটিভ ফিয়ারও দরকার, বুঝতে হবে যে কোন কান থেকে আমাকে ভয়ও পেতে হবে। পজিটিভ টেনশন একটু দরকার আছে, গোল সেট করুন, তাহলে একটু হালকা টেনশন হবেই। আমি যেটা বলতে চাইছি যে এতটাও কোনো কিছু নেবেন না। একটা সেই মেরি কম বলে যে সিনেমাটা এসেছিল, সেখানে দেখেছিলাম যে একটা ডায়লগ ছিল, এতটাও ভয় পাইও না যে ভয় পেতেই আমরা ভুলে যাই। তখন দেখবেন সেটা কাজ করে না। কিন্তু আপনি যদি হালকা বলেন, ওই বাচ্চাকে একটু ও বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা দেখবেন আপনার কথা কিন্তু শুনবে। ওই জন্য গোল সেট করুন। একটু ভয় লাগবে, আমি জানি অনেকে গোল সেটই করে না, তার কারণ কি? ওই ভয়। আমি একদম স্ট্রেস ফ্রি থাকতে চাই। একটা পজিটিভ স্ট্রেস লাইফে না থাকলে কিন্তু আপনি কোনোদিন এগোবেন না। হ্যাঁ, আবার দেখবেন এক্সারসাইজের সময় আমাদেরকে বলে স্ট্রেচিং করো, স্ট্রেচিং করলে হাত পা একদম পুরো শরীর চনমনে হয়ে যায়। যত কাজ আমরা কাজটাকে নেব, বেশি করে কাজ করব, আমরা গোল সেট করব, আমাদের কিন্তু আস্তে আস্তে একটা স্ট্রেচিং, হয়তো নেগেটিভ স্ট্রেস না, আমি টু মাচ স্ট্রেস বলছি না, কিন্তু স্ট্রেচিং হতেই পারে। লাস্ট মোমেন্ট অবধি একটা টান উত্তেজনা। আর বেড়াতে যাওয়ার আগেও দেখবেন একটা এক্সাইটমেন্ট হয়, খেলা দেখতে বসেছি তখন একটা এক্সাইটমেন্ট হয়। তো দিস আর গুড ফর আওয়ার হেলথ। হ্যাঁ, অনেক পজিটিভ হরমোন তখন আমাদের কিন্তু নিঃসরণ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আমরা টিমের সাথে বসে গোল সেট করি, সবার সাথে যখন কাজ নিয়ে কথা হয়, ভরসা দেবো, সাথে সাথে একটু ইমোশনকেও রেগুলেট করব। তুমি পারবে, তোমাকে দিয়ে হবেই, আরে আমি তো সাথে আছি। হ্যাঁ, এই যে ছোট ছোট জিনিসগুলো, আবার তার সাথে সাথে ছোট ছোট ড্রিম সেট করা। হ্যাঁ, মাসের শেষ, সবাই পিন রিচ করার তাড়ায় আছি। হ্যাঁ, আর সেটা দরকার, না হলে কোনোদিন তো কোথাওই পৌঁছবো না। স্টুডেন্টদের পরীক্ষার মতো শেষ মুহূর্ত অব্দি লড়ে যাওয়া। সেই আপলাইনরা বলতেন না, একদম মানতেন সন্ধ্যে 7টা বাজবে না যতক্ষণ না তোমার পিন রিচ হবে। এবার অনেক সময় পিন রিচ হতো, অনেক সময় হতো না, কিন্তু ওই লাস্ট মোমেন্ট অব্দি আমরা কিন্তু লড়তাম। এবং এই করে 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 কিন্তু আজকে অনেকটা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছি। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু কিরিটি। সো অসাধারণ, শাশ্বতী থেকে আমরা অনেকটা ইনসাইট পেলাম, নিজেকে কিভাবে করে একটু একটু করে এক একটা জিনিসকে কিভাবে করে দেখব। এবার আমরা একটু ডিসকাস করি। প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, সবার মধ্যে একটা জিনিস কাজ করে যে দেখো তোমরা সাকসেসফুল হয়ে গেছো, তোমরা পেরেছো, আমরা কি আদৌ পারবো? এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক কিন্তু সবসময় থাকে। এবং অনেস্টলি স্পিকিং এই নয় যে কিরিটি শাশ্বতী দাশগুপ্তের মধ্যে ছিল না, এবং শাশ্বতীর মধ্যে একটু কম থাকলেও আমার মধ্যে তো যথেষ্ট পরিমাণ ছিল। আমি এই কারণে এটা বললাম, কারণ কারোর মধ্যে কোশ্চেন মার্ক একটু কম থাকবে, কারোর মধ্যে একটু বেশি থাকবে, ঠিক আছে। বাট শুরুটা কোথাও থেকে করা দরকার। তো আমরা কিন্তু শুরুটা সেই জায়গা থেকে করেছিলাম। শুরুতে আমরা বেশ এক্সাইটেড ছিলাম, আমাদের বিজনেস যথেষ্ট ভালো চলছিল। তারপরে আস্তে আস্তে একটু করে ড্রপ করতে থাকি, এবং 1998-এর ডিসেম্বরে কিন্তু আমরা অলমোস্ট ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আর বোধহয় আমাদের দ্বারা বিজনেসটা হবে না, আর আমরা বিজনেসটাকে করবো না। কিন্তু ওইখান থেকে তার
পরের দিনই 1st জানুয়ারি 1999 আমরা ডিসিশন নেই যে উইল সিরিয়াসলি বিল্ড দিস বিজনেস, আমরা সিরিয়াসলি বিজনেস বিল্ড করব এবং কাম হোয়াট মে এই বিজনেসটার যা রিকোয়ারমেন্ট আছে আমরা কিন্তু অ্যাবসলিউটলি সেই জিনিসগুলোকে ফুলফিল করব। দেখুন, একদিনের মধ্যেই কিন্তু ডিসিশনে একটু চেঞ্জ হয়ে গেল সামান্য, কিন্তু কাজই কিন্তু চেঞ্জ অনেকটা হলো। এটা কে কাকে শেখালো? একটাই জিনিস হলো, আমি নিজেকে নিজে বললাম। সেই জন্য ভীষণ জরুরি যে হোয়াট ইউ সে ওয়েন ইউ টক টু ইয়োর সেলফ। নিজের সাথে আমরা যখন নিজেরা কথা বলি তখন কি বলি। শুরুতে কিন্তু আমরা একটু নেগেটিভ দিয়ে শুরু হয়। আমরা এই কথাটা এই কারণে বললাম যে নতুন বছর, প্রত্যেকবার নতুন বছর আমরা একখানা রেজলিউশন নেই, সো কিন্তু ভুলে যাই। কিন্তু সেই বছরটায় আমরা যে রেজলিউশনটা নিয়েছিলাম সেটাকে না আমরা ভুলিনি, এবং সেইটাকে কিন্তু আস্তে আস্তে আমরা টেনে নিয়ে গিয়েছিলাম। এবং ধীরে ধীরে কিন্তু সেই লোকগুলোই, সেই কাপলটি, সেই দুজন যাদের মনে হচ্ছিল যে কিছুদিন আগে এই বিজনেসটা আমাদের দ্বারা আর হবে না, আজকে কিন্তু আমরা এই বিজনেসে অনেক দূর এগোতে পেরেছি। এবং আপনাদের জন্য সেই জিনিসটাই আমি বলতে চাই যে অ্যাবসলিউটলি শুরুতে মনে হতেই পারে যে আমি হয়তো পারবো না, কিন্তু ইংরেজিতে একখানা কথা আছে, ইফ ইউ নো হোয়াট টু ডু দেন ইউ ক্যান ডু হোয়াট ইউ নো। আপনি যদি জানেন যে আপনাকে কি করতে হবে তাহলে সেটা কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, এবার আমি করবো কি করবো না সেইটা হচ্ছে আসল ব্যাপার। এবং সেটা ঠিক আছে, আপলাইন ব্রিজ সিস্টেম একটা কন্টিনিউয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অন ইট। বাট আসল জিনিসটা হচ্ছে আমি নিজে কি বোঝাচ্ছি। সেই জন্যই বলা হয় যে এই বিজনেসে বা কেন লাইফে সাকসেসফুল হতে গেলে প্রথম একটা জিনিসকে বাদ দিতে হয়। কারণ দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস 99.99% কেসেসে লোকে আনসাকসেসফুল হয় একটাই কারণে, সেটা হচ্ছে আমরা কেন পারবো না তার জন্য অজুহাত ক্রিয়েট করি, রাদার দেন কেন আমাদের করা উচিত সেইটার থেকে। এই জায়গাটায় এসে কিন্তু একটা বড় ডিফারেন্স হয়ে যায় একদম। দেখুন, অনেস্টলি স্পিকিং এই বিজনেসে কী করতে হয়, আমি অ্যাবসলিউটলি যে জিনিসটা করছি সেটা আমি শেয়ার করব। আমি শেয়ার করি যখন আমার ভালো লাগে, আমি একটা কিছু দেখতে পাই, ভালো কিছু দেখতে পাই। তো যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে আমি দেখতে না পাচ্ছি, আমার দৃষ্টিভঙ্গিতে যদি ওই জিনিসটা চেঞ্জ না হয় তাহলে খুব মুশকিল। আমি আপনাদেরকে একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ব্রাজিলে যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ব্রাজিল কিন্তু জার্মানির কাছে 7 গোল খায়, এবং শুধু আমরা স্টেডিয়ামে সবাই দেখেছি যে পুরো সারা ব্রাজিল কাঁদছিল। হ্যাঁ, পুরো স্টেডিয়ামের লোক কাঁদছিল, সারা 7 গোল ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ভাবাই যায় না। তাহলে কি সমস্ত প্লেয়ার তারপরে খেলা ছেড়ে দিয়েছিল? অ্যাবসলিউটলি না। তার পরের ম্যাচে ওকে হেরেছিল না। তারপরে বেশ কতগুলো ম্যাচ কিন্তু ব্রাজিল জার্মানির সাথে হারেনি, জিতেছে বা ড্র করেছে। কেন বলুন তো? খেলাটা ও জানে। হয়তো সেই দিন ভালো করে খেলতে পারেনি, একটা দিন সেইটা একটা ব্যাড ডে ছিল তার জন্য। বাট ওরা কিন্তু মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা অনেকেই দেখবেন মাঠ ছেড়ে পালিয়ে যাই, এক্সকিউজ ক্রিয়েট করি। এবং আপনারা যারা বিজনেস স্টার্ট করেছেন, আপনারা অনেক সময় কথা বলতে গিয়ে শুনেছেন, না আমি না শুরু করেছিলাম। আপনি তো চাকরিটা শুরু করেছিলেন, চাকরি বন্ধ করে দিয়েছেন। আপনি তো বিজনেস কনভেনশনালি আপনি একটা কিছু আর্নিং করেন, সেটাতেও তো আপস অ্যান্ড ডাউনস থাকে। তাহলে কি আমরা ছেড়ে দিই কি? না, অ্যাবসলিউটলি ছাড়ি না। আমরা কিন্তু ওটাকে কন্টিনিউ করি। যেই প্রিন্সিপালটা আমরা অন্য জায়গায় কাজে লাগাই, অদ্ভুতভাবে দেখা যায় সেই প্রিন্সিপালটাই আমরা এইখানে এসে ভুলে যাই। Though it can change my life like anything. এবং এই জিনিসটা আবার আমি রিপিট করছি, মনে হবে যে বারবার রিপিটেশন আছে, কারণ এটা ভীষণ জরুরি। কারণ প্রত্যেক দিন আজকে যদি আমরা সাকসেসফুল হই, নিজেদের কাছে এই জিনিসটাকে রিপিট করেছি, দিস ইজ দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি, যেটাকে আমি প্যারালালি বিল্ড করতে পারি। ফিউচার ইজ সো ভেরি ব্রাইট। আজকে আমার একটু অসুবিধা হতে পারে, 2টো লোক আমাকে না বলতে পারে, 2টো লোক আমাকে বলতে পারে প্রোডাক্ট কস্টলি, 2টো লোক বলতে পারে আমি করে ছেড়ে দিয়েছিলাম, কিচ্ছু আসে যায় না। তারপরেও কিন্তু এত লোক বিজনেস বিল্ড করেছে, তারপরেও এত লোক সাকসেসফুল হয়েছে এবং এত লোক সাকসেসফুল হচ্ছে, এবং যার জন্য কিন্তু বিজনেসের টার্নওভার কন্টিনিউয়াসলি বাড়ছে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য প্রথমে যদি আমি নিজেকে নিজে এই জিনিসটাকে বুঝিয়ে দিতে পারি যে আমরা কি হয় না, সবসময় আমরা নিজেদের যেই জিনিসগুলো হয়তো উইকনেস আছে সারাক্ষণ ওই জিনিসটা নিয়ে ভাবি।
রাদার আপনার মধ্যেও কিছু স্ট্রং জিনিস আছে, আমার মধ্যেও কিছু স্ট্রং আছে, আমার মধ্যে কিছু উইকনেস আছে, সেটা হয়তো আপনার স্ট্রং পয়েন্ট, আপনার হয়তো কিছু উইক পয়েন্ট আছে যেটা মেবি আপনার স্ট্রং পয়েন্ট। আমরা যদি প্রত্যেকে ওই স্ট্রং পয়েন্টগুলো নিয়েই কাজ করা শুরু করি না, উইথ এ ফেথ, ল অফ এক্সপেকটেশন, আমরা সবসময় আমি বলছি যে ইয়েস আই এম গোয়িং টু বি সাকসেসফুল, এটা আমরা সবসময় বলছি। এবং তার সাথে একটা জিনিস বলি, ল অফ এক্সপেকটেশন। ল অফ এক্সপেকটেশন মানে ইউ আর নট গোয়িং টু গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ আর গোয়িং টু গেট হোয়াট ইউ এক্সপেক্ট। আপনি কি চান সেইটা পাবেন না, কিন্তু আপনি চান যেটা তার সাথে সাথে কি ভাবেন সেটা আপনি পাবেন। ল অফ এক্সপেকটেশন বলাই হয় যে এক্সপেকটেশন, ল অফ এক্সপেকটেশন মানে হোয়াট ইউ এক্সপেক্ট উইথ কনফিডেন্স। হ্যাঁ, ভেতর থেকে ওই কনফিডেন্সটা নিয়ে আমি কি এক্সপেক্ট করি, সত্যি আমি সাকসেসফুল হব। কারণ বিজনেসটা যদি অতই কঠিন হতো তাহলে আমরা করতে পারতাম না। আমাদের ছোট বাচ্চা ছিল, শাশ্বতী বলল, হ্যাঁ অনেস্টলি স্পিকিং চাকরি বাকরি তো ভালোই প্রেশার ছিল, এই নয় যে প্রেশার ছিল না, সমস্ত কিছু ছিল। তার মানে এটা করা যায়, সবাই এটাকে প্যারালালি বিল্ড করে, বাট একবারে ইকুয়াল প্রায়োরিটি দিয়ে। আমাদের বলাই হয়েছে মানে লাইফ ইজ লাইক এ কন্ডাক্টেড ট্যুর। কন্ডাক্টেড ট্যুর মানে যখন আপনি কখনো যদি কন্ডাক্টেড ট্যুরে গিয়ে থাকেন, দেখবেন আপনার স্পেসিফিক অমুক জায়গায় আমরা চা খাবো, অমুক জায়গা থেকে তারপরে আমরা ওইখানে গিয়ে লাঞ্চ করবো, তারপরে ওইখানে গিয়ে বিকেলে আমরা ওইখানে পৌঁছবো। আপনার রাস্তার মাঝখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনার মনে হবে, এইখানে একটু নামি, ওইখানে একটু নামি, ওইখানে একটু করি। আলটিমেটলি কিন্তু যদি ওইখানে নেমে যাই তাহলে কিন্তু আসল যে জায়গাটায় যাচ্ছিলাম না সেই পারপাসটাই একদম নষ্ট হয়ে যাবে। আমাদের অনেক ক্ষেত্রেই এই জিনিসটা হয়। আমি একদম আমাদের রিয়েল লাইফ স্টোরি বলতে পারি। আমরা মেলবোর্ন থেকে আমরা প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে, একটা বাস ভাড়া করে 12 অ্যাপলসেলস বলে একটা জায়গায় যাচ্ছিলাম, যেখানে সমুদ্রের মধ্যে 12খানা এরকম পাথর উঠে আছে, দেখে মনে হবে যে মুনি ঋষিরা ধ্যান করছেন। তো এবার যথারীতি আমরা প্ল্যান করেছি যাব, সুন্দর ঠিক টাইমে বেরিয়েছি এবং সুন্দর যাচ্ছিলাম। কিন্তু রাস্তার মাঝখানে এত সুন্দর রাস্তাটা না, হ্যাঁ ওশেন ভিউ রোড বলে ওটাকে, এদিকে পাহাড় ওইদিকে সমুদ্র, সমুদ্র এসে পাহাড়ের গায়ে ধাক্কা লাগছে, জল ছিঁড়ছে, এত সুন্দর। মাঝখানে কিছু একটা জায়গায় এসে লোকজন বলে যে না কিরিদা চলো আমরা এখানে নামবো, একটু ছবি টবি তুলবো, সমস্ত কিছু করবো। আমি বললাম দেখো ম্যাক্সিমাম 15 মিনিটস দিতে পারি, নয়তো কিন্তু আমাদের অসুবিধা হবে। তো যথারীতি লোকজন নামলো, উঠতে চায় না, 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম। এবং যখন আমরা 12 অ্যাপলসেলস গিয়ে পৌঁছলাম তখন রাত হয়ে গেছে। যেই কারণে শুরু করেছিলাম পুরো কারণটাই নষ্ট হয়ে গেল, যে ছোট 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 কিছু জিনিসের ওপরে আমাদের অনেক সময় বেশি নজর চলে যায়। তো এই জায়গাটায় আমি বলবো যে নিজেদের প্রতি নিজেদেরকে একটু টাফ হতে হবে, তাহলে কি আমার লাইফের থেকে সমস্ত এনজয়মেন্ট চলে যাবে? কে বলেছে চলে যাবে? সব থাকবে। সাকসেস ইটসেলফ ইজ দ্য মোস্ট এনজয়েবল থিং, এবং সেটা আপনার কাছে সমস্ত কিছু এনে দেবে। আজকে হয়তো আপনাকে একটু 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 জিনিস, হয়তো সেই জিনিসগুলো করতে হবে যেগুলো হয়তো আপনার পছন্দ হচ্ছে না। লাইফে সবসময় একটা জিনিস বলা হয় যে দুটো জিনিস সবসময় আমার কাছে আসবে, হোয়াট উই নিড টু ডু অ্যান্ড হোয়াট উই লাভ টু ডু। আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা যে জিনিসটা করি কোনটা, সেটা হচ্ছে হোয়াট উই লাভ টু ডু, বাট হোয়াট উই নিড টু ডু সেই জিনিসটাকে করলে কিন্তু অ্যাবসোলুটলি আমার লাইফের পারপাস সার্ভ হবে। তো সেই জন্যে কিছু কিছু অসুবিধা থাকবে, কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে, কিছু কিছু জিনিস আমরা ভীষণ ভালো পারি। অনেক সময় যেমন অনেস্টলি স্পিকিং আমি মনেই হতো যে আমি না লোকের সাথে কথা বলতে পারি না, লোকের সাথে কথা বলতে পারি না। এবং সেই জন্যে যখন আমি চাকরির ক্ষেত্রেও আমি প্রোডাকশন সিলেক্ট করেছিলাম, এই কারণে যে ওইখানে তো সব মেশিনের সাথে তো কথা বলতে হয় না, তো সুতরাং ওইভাবে করে কাজ করা যেতে পারে। বাট তারপরে এই বিজনেসে যখন এলো তখন মনে হলো যে আমাকে যদি প্ল্যান শোটা না করতে হয়, আমাকে যদি প্রোডাক্ট নিয়ে লোকের সাথে কথা বলতে না হয়, আমাকে যদি লোককে বোঝাতে না হয়, তাহলে বোধহয় খুব ভালো। তারপরে দেখলাম যে আলটিমেটলি মানে সুভাষদা, অসিতাবদা তারা বললেন যে তোমাকে এই কটা জিনিসই করতে হবে, কারণ তোমার ভয়টা ওই জায়গাটায়। শাশ্বতী কিছুক্ষণ আগে বলছিল না যে ভয়টাকে কিন্তু কিছু কিছু ভয়কে, যেই ভয়গুলো আমাকে পিছিয়ে ফেলবে সেইগুলোকে আমাদেরকে একটু একটু করে জয় করতে হবে, এবং আমাকে এই জিনিসটা ধরেই নিতে হবে যে ফর মাই ফিউচার আই মাস্ট ডু দিস। ঠিক আছে, ওকে। কখনো পড়েছিলাম E+R = O। ই মানে হচ্ছে কোনো একটা ইভেন্ট, আর হচ্ছে তার রেসপন্স, সেটার ওপরে ডিসাইডেড হবে আউটকামটা কি হবে। ঠিক আছে, এবার ইভেন্ট কিন্তু সবার জন্য সমান,
সবার জন্য সমান। আমাকে একটা বিজনেস প্ল্যান দেখাতে হবে বা আমাকে কারোর সাথে এখানে প্রোডাক্ট নিয়ে কথা হবে, বলতে হবে এটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে, এর ওপরে আমার রেসপন্সটা কী হবে এবং সেইটার উপরে ডিসাইডেড হয় আমাদের আউটকাম। শাশ্বতী একটু আগে বললো যে দেখবেন রেসপন্স কিন্তু এক একজনের এক এক রকমের হয়। একটু আগে শাশ্বতী বললো যে টিকটিকি দেখলে শাশ্বতীর ভীষণ ভয় হয়, মনে হয় নাকি খেয়ে ফেলবে। আমি কোনোদিনও শুনিনি যে মানুষকে একটা আস্ত মানুষকে টিকটিকি খেয়ে ফেলেছে, কোনোদিনও হয় না। বাট আমার ক্ষেত্রে কিন্তু রেসপন্সটা টোটালি ডিফারেন্ট হয় এবং আমার মনে হয় কীভাবে করে আমাকে দেখলে টিকটিকি ভয় পায়, দেখে পালিয়ে যায়। সো ইভেন্ট কিন্তু এক, রেসপন্সটা যেহেতু ডিফারেন্ট হয়ে গেল, আউটকাম কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো সেই জন্য মাথায় রাখবেন সবার জন্য ইভেন্ট সমান। আমার জন্য এই বিজনেস এইটাই, এর মধ্যে আমাকে এই জিনিসগুলো করতে হবে এবং আমাকে হয়তো আজকে পারি না কিন্তু আমি শিখে নেব। রেসপন্স কিন্তু ধীরে 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 চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজের ভেতরের সেই ইচ্ছেটা। তো নিজের ভেতরের যদি সেই ইচ্ছেটাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারি, অ্যাবসলিউটলি সেটা জাগানো কিন্তু খুব সহজ। জাস্ট আমি একটা জিনিস যদি ভাবি, হাউ ব্রাইটার মাই ফিউচার উইল বি, আমার ফিউচার এই বিজনেসটায় যদি আমি সাকসেসফুল হই তাহলে আমার ফিউচার কতটা ব্রাইট হতে পারে, কত কি দিতে পারে, তাহলে কিন্তু আমার রেসপন্স অটোমেটিক্যালি চেঞ্জ হবে, অটোমেটিক্যালি। আবার কিছু কিছু সময় হয় না, ভয়ে যদি না পাই, না করতে পারি, যদি সাকসেসফুল না হই তাহলে কি হবে। দেখবেন পরীক্ষার সময় অনেক সময় কি হয় না, মানে আমরা সারা বছর হয়তো ফাঁকি মেরেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু যেই পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেল, রুটিন বেরিয়ে গেল, দেখবেন দিন নেই রাত নেই, আমাদের পড়াশোনা শুরু হয়ে গেল সমস্ত কিছু, এবং আমার রেসপন্স টোটালি ডিফারেন্ট হয়ে গেল এবং আউটকাম কিন্তু টোটালি ডিফারেন্ট হলো। তার মানে আজকে আপনি যেটা পারছেন না বা আপনি মনে হচ্ছে আপনি পারবেন না, ইট ডাজ নট মিন যে এটা সারা জীবনের জন্য আপনার সত্যি। ফর দ্য টাইম বিং আপনার রেসপন্সটা হয়তো সাকসেসফুল হওয়ার জন্য যা করা উচিত সেটা হচ্ছে না। তাহলে সহজ উপায় কি, আমি যদি নিজেকে নিজে বুঝিয়ে ফেলি। আর আরেকটা জিনিস যেটা দরকার পড়বে সেটা হচ্ছে নলেজ। আজকের দিনে এতটাই ফ্রিলি অ্যাভেলেবল, আপনি জাস্ট চাইলেই আপনি জানতে পারেন। আপনার আপলাইন আছে ব্রিজ সিস্টেমে, কখনো এমন জিনিস হবে না যে ব্রিজ সিস্টেমে ওটা এতটাই এনরিচড, এত সাকসেসফুল লোকেদের ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আছে। আমরা কিন্তু জাস্ট এই বিজনেসে কী করতে হয় না, এই বিজনেসে জাস্ট টুকলি করে 21% পেতে হয়। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে টুকলি করতাম, এত টুকলি করতাম, মানে ইন্ডেক্স হতো, ডান হাতের তালুতে কোথায় কী লেখা আছে, কনুইয়ের পাশে কী লেখা আছে, সমস্ত কিছু মানে ইন্ডেক্স হয়ে যেত। কেন না, ওই 90% পেতে হবে। আর এইখানে আপনার কাছে বই খোলা, আপনাকে শুধু 21% পেতে হবে, সো সিম্পল। আর আরেকটা লোককে হেল্প করতে হবে, সাথে আপনার সাথে যারা আছে তাদেরকে হেল্প করতে হবে কীভাবে করে তারা 21% যেতে পারে। একদম সহজ। দেখুন, অনেস্টলি স্পিকিং, শুরুতেই আপনি 10,000 ভাবতে পারবেন না, আমরাও ভাবতে পারতাম না। আমার তো একটাই জিনিস মনে হয়েছিল যে সব মাসের যদি পয়েন্ট যোগ হতে থাকে, হ্যাঁ, যোগ হতে 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 তাহলে কোনোদিনও আমার 10,000 হতে পারে, কিন্তু আমার টিম নিয়ে সমস্ত কিছু নিয়ে কোনোদিনও হবে না, সম্ভবই নয়। আমি ভেবেওছিলাম যোগ হবে, যখন প্রথম দিন দেখলাম যে প্রথম মাসে দেখলাম যে যোগ হয় না, আমি ভীষণ ধাক্কা খেয়েছিলাম। আমার আপলাইন বলেছিল যোগ হয়নি তো কী হয়েছে, সমস্ত লোকগুলো তো তোমার রয়েছে না এবং তাদের তো রিকোয়ারমেন্ট আছে, তোমার রিকোয়ারমেন্ট আছে। আমি বললাম ও দ্যাটস ফাইন। তো আজকে কিন্তু আমার সেই জিনিসটা নেই, কিন্তু আমরা শুরু করেছিলাম কিভাবে করে, আমি 10,000 ভেবে শুরু করিনি তো, বেবি স্টেপস, কিভাবে করে আমি 100 বিবি করতে পারি আর কিভাবে করে আমরা প্ল্যান শুনিয়ে একটা লোককে স্পন্সর করতে পারি, এবং তারপরে একদম সহজ জিনিস, সেইটাকে আমরা কিভাবে করে ডুপ্লিকেট করতে পারি। প্রথম দিনে কি আমরা 100 বিবি করতে পেরেছি, 100 পয়েন্টের বিজনেস করতে পেরেছি? অ্যাবসলিউটলি না। আমার হয়তো অত দরকার ছিল না, অতটা আমার কাছে কাস্টমার বেস ছিল না। কিন্তু আস্তে আস্তে যেটা দেখেছি, যখন আমরা প্ল্যান শোনাতে শুরু করেছি, কিছু লোক জয়েন করেছে, কিছু লোক বলেছে বেকার হবে না, কিছু লোক শুধু বেকার হবে না বলেনি, তোমরাও করো না এইটাও বলেছে। মানে কিছু, মানে আপনি দেখবেন এরকম বিভিন্ন রকমের। আর কিছু লোক আমাদেরকে বিশ্বাস করে এবং বিজনেসটাকে বিশ্বাস করে এবং নিজেকে বিশ্বাস করে তারা এসেছিল, এবং আজকে তাদের মধ্যেই বেশ কিছু লোক সাকসেসফুল হয়েছে। দ্যাটস ওই সাকসেসটাই মাল্টিপ্লাইড হয়েছে এবং সেম থিং কিন্তু আপনার জন্য রেপ্লিকেট হবে। আপনি প্রথমে এই জিনিসটাই ভাবুন না, আগে আমি 100 করি, তারপরে আমি কিভাবে করে 200-তে যেতে পারি, সাথে একটা ছোট্ট টিম নিয়ে, তারপরে কিভাবে করে আমি 400-তে যেতে পারি,
সাথে দুটো হয়তো ছোট ছোট টিম নিয়ে, হ্যাঁ, সেলস টিম নিয়ে, তারপরে কিভাবে করে 600-তে যেতে পারি। 600 থেকেই মাথায় রাখবেন না যে ওইখান থেকে যেহেতু পিনটা চেঞ্জ হয়ে যায়, আপনাকে 600 থেকেই একবারে 1200-তে যেতে হবে। অনেকে এই ভুলটা করে, আমি বোধহয় 600 থেকেই 1200-তে যাবো। অ্যাবসলিউটলি না। আপনারা তো আরো ছোট ছোট 3টে সেলস টিম হয়েছে, হয়তো তারা সবাই হয়তো 3%-এর ওপরে হয়েছে, কিন্তু আপনার পিভি হয়তো টোটাল পয়েন্ট হচ্ছে 900। কি আসে যায়? আপনাকে কে বলেছে হামলে এক্ষুনি বিএফআই এ গিয়ে পড়তে হবে? ওইটাকে তৈরি করুন না সুন্দরভাবে, তাহলে দেখবেন আস্তে 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 1200 একটু একটু করে আপনার ফেথ লেভেল বাড়বে। তারপরে দেখবেন 1200-তে গেলে আপনার মনে হবে যে এইবার 2400 প্ল্যান করতে পারি, কারণ আপনার সাথে যারা এসছে তারাও এবার কিন্তু সেই জিনিসটাই ভাবতে শুরু করেছে। কেন ভাবতে শুরু করেছে বলেন তো? কারণ আপনি ভাবতে শুরু করেছেন এবং আপনাকে দেখছে যে আপনি একটা সময় একটু হলেও ফাম্বল করতেন, কিন্তু আজকে একটু একটু করে আপনার কনফিডেন্স বাড়ছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, প্রত্যেকটা লিডারের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, আপনার ক্ষেত্রেও অ্যাবসলিউটলি এই ঘটনাই ঘটবে। কেউ কখনো রাতারাতি পৌঁছয়নি একটা বড় পিনে, আস্তে আস্তে পৌঁছেছে। আমরাও সেইভাবে করে একটু একটু করে ওই বিশ্বাসটাকে রেখে যদি কাজ করে যাই, যে আমি একদম সহজ জিনিস জানি, আমাদের কলকাতা থেকে বম্বে রোড বলে একটা রোড আছে, ঠিক আছে, হাইওয়েতে উঠলে বম্বে রোড আছে। তো কি মনে হয় আমি যদি ওই রাস্তায় যাই আর আপনি যদি কালকে ওই রাস্তায় যাওয়া শুরু করেন, আমার হয়তো গাড়ির একটু স্পিড বেশি আছে, আপনার হয়তো গাড়ির স্পিড একটু কম আছে, কিন্তু আপনি বম্বে রোড দিয়ে গেলে পরে আপনি আলটিমেটলি বম্বে পৌঁছবেন না? পৌঁছবেন না, নিশ্চয়ই পৌঁছবেন। কেন? রাস্তা তো এক। কারো একটু কম সময় লাগতে পারে, কারো একটু বেশি সময় লাগতে পারে। কেন না? কারো একটু খিদে বেশি, কেউ একটু সেই জন্য তাড়াতাড়ি যাবে, কারো হয়তো একটু খিদে কম বা স্পিড কম। তো এবার আমার কাজ হচ্ছে ওই স্পিডটাকে একটু বাড়ানো। তাহলে ওই ভেতরের খিদেটা যদি বাড়ে না, তাহলে বাইরের স্পিডটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো ভীষণ জরুরি সেই ভেতরের খিদেটাকে একটু বাড়ানো, আর এই জিনিসটাকে, বেসিক জিনিসটাকে বোঝা যে রাতারাতি কোনো বড় জিনিস হয়নি, কোনো বড় জিনিস রাতারাতি হয়নি। এইখানেও হবে না। একটা সাম্রাজ্য বানাতে গেলে পরে ইট টেক সাম টাইম, সো এইখানেও সময় লাগবে। বাট হ্যাঁ, আপনি খুব মানে সুন্দরভাবে আপনি দেখতে পাবেন যে মানে আপনি কি টার্গেট করছেন। আপনার আপলাইনের সাথে বসে সেই টার্গেটটাকে করুন। আমরা আমাদের আপলাইনের সাথে বসে সেই টার্গেটটা করেছিলাম। একটু টাইট রাখবেন, ঢিলে ঢালা রাখবে না। ইটস লাইক এ গিটার, বেশি টাইট হলে ছিঁড়ে যাবে, কম টাইট হলে বাজবে না। আমি 1 বছরে 200 পিবিতে পৌঁছবো, বাজবে না। আবার 1 বছরে ক্রাউন অ্যাম্বাসাডার যাব, ছিঁড়ে যাবে। তো ইটস ভেরি ভাইটাল, ঠিক আছে। সেই জন্য আপলাইন ইজ দ্য রাইট পারসন টু গাইড ইউ। ওকে, নেক্সট আমি যে জিনিসটা বলবো, আমরা সামনে দেখুন চ্যালেঞ্জেস আসবে, ঠিক আছে, প্রবলেম আসবেই। হ্যাঁ, অনেক সময় শুনেছিলাম যে কখনো প্রবলেম বলবে না, বলবে চ্যালেঞ্জ, তাহলে তোমার ফাইটিং স্পিরিটটা বেড়ে যাবে। কিছু আসে যায় না প্রবলেম আর চ্যালেঞ্জ। অনলি থিং ইজ দ্যাট আমি আমার ব্রেইন কি ভাবছি, যেটা শাশ্বতী বললো সেটা হচ্ছে আসল, ঠিক আছে। একটা নমেনক্লেচার চেঞ্জ করে দিলেই যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট হাউ আই লুক ইনটু ইট, ইটস ভেরি ভাইটাল, ঠিক আছে। এবং যত বেশি প্রবলেম বলবো না, আপনি দেখবেন তত বেশি প্রবলেম আসবে। এটা বলা হয় যে প্রবলেম, আমরা ছোটোবেলায় টেনিস বল খেলেছি না, টেনিস বলকে কী করতাম আমরা, যখন মাটিতে ফেলতাম, জোরে ফেলতাম, আরও জোরে আসতো, যত জোরে ফেলতাম তত জোরে উঠে আসতো। তো প্রবলেম হচ্ছে আমাদের কাছে ওই রকম, অ্যাবসলিউটলি। আমি যত বেশি বলবো তত বেশি উঠে আসবে, তত বেশি আমার সামনে কিন্তু প্রবলেম আসবে, কারণ আমার ফোকাস তখন আর সলিউশনের দিকে নেই, আমার ফোকাস কিন্তু সারাক্ষণ চলে গেছে প্রবলেমের দিকে। এবং এইটা ততটা বেশি বাড়তে থাকবে যখন আমার ওয়ার্ক এথিক্স পুয়ার। এবং এই ওয়ার্ক এথিক্স অনেকটাই ডিপেন্ড করে যে হোয়াট ইজ অন দ্য টপ অফ ইউর ব্রেন। সারাক্ষণ আপনার মাথায় কোন জিনিসটা ঘুরছে, কি ঘুরছে। এই বিজনেসটাকে নিয়ে যখন আপনি ভাবছেন, যখন আপনার সামনে একখানা স্ট্রাকচার আপনি কখনো এঁকেছেন, আপনি আজকে জয়েন করেছেন, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে তো আপনি যখন একটা প্ল্যান শুনে জয়েন করেছেন, সেই প্ল্যানটাই দেখেছেন যে মানে বেশ কিছু সেলস টিম ছিল। তো আমরা কিন্তু মানে এখনো মনে আছে ডে 1 থেকে শাশ্বতী এসে বসে পড়েছিল, আচ্ছা আমরা তো এইভাবে করে দেখলাম, তাহলে যদি একটা টিম এরকম হয়, একটা টিম এরকম হয়, একটা টিম এরকম হয়, তাহলে আমাদের ইনকাম কত হতে পারে।
আচ্ছা, ইনকামটা পছন্দ হলো না, তাহলে কোন জায়গাটা বাড়াতে হবে? আমরা কি করি না, বাড়াবো না, কিন্তু ইনকামটাকে বাড়াবো, অঙ্ক মেলানোর চেষ্টা করব। আমরাও অঙ্ক মেলাতাম, আমার অ্যামাউন্টটা কি চাই, তার জন্য আমাদের কি স্ট্রাকচার হতে হবে, সেইভাবে করে কিন্তু আমরা অঙ্ক মিলিয়েছি। ইনফ্যাক্ট আজকেও যদি কেউ এসে দেখেন যে আমরা শাশ্বতী যেইখানটায় বসে কম্পিউটারে কাজ করে, আমি যেখানটায় বসে কম্পিউটারে কাজ করি, শাশ্বতী একদম বছরের প্রথমে, বছর মানে আমার ফিনান্সিয়াল ইয়ার সেপ্টেম্বর টু আগস্ট, আগস্ট শেষ হলো, সেপ্টেম্বরে 1 তারিখেই একদম বসে ওইটা লেগে গেল। তৈরি আগেই করা থাকে, 1 তারিখে 1 ফোঁটা সময় নষ্ট হয় না, একদম সামনে, চোখের সামনে সারাক্ষণ। শুধু স্ট্রাকচার বলে নয়, আমার টিমে কত প্ল্যাটিনাম যাবে, কারা এমারেল যাবে, কারা ফাউন্ডার এমারেল যাবে, ঠিক আছে, ওইখান থেকে কত পয়েন্টস আসবে, আমার টোটাল ইনকাম কত আসবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা ওইটার দিকে তাকাই, ও বাবা আমি তো অনেকটা পিছিয়ে আছি, ডিজায়ার্ড লেভেল অফ সাকসেস অনেকেই পাননি, কিন্তু আমরা কিন্তু ওইটার দিকে তাকাইনি। এবং থ্যাংক গড we have the best of the best product available in the market. হ্যাঁ, আমাদের একখানা কথা অসিতাবাদ আমাদেরকে বলতেন যে some people will learn in a harder way. এই বিজনেসে ছোটবেলায় আরেকটা জিনিস অসিতাবাদ আমাদেরকে শিখিয়েছিলেন, এখনো মনে আছে, অ্যাড দ্যাট সোয়েট ফ্যাক্টর। আমাদের সবার মধ্যে না যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা ইন্টারনাল থার্মোস্ট্যাটের মতো ব্যাপার থাকে, যে আমি না এইটুকুই পারি, হয় না? এসিতে দেখবেন আপনি 26 ডিগ্রিতে বা 23 ডিগ্রিতে যেই আপনি টেম্পারেচার সেট করে দিলেন, সাথে সাথে যেই 23 ডিগ্রি অ্যাচিভ করে যাবে, সাথে সাথে কিন্তু ও কম্প্রেসারকে অফ করে দেবে, বন্ধ করে দেবে, আর ও এখন আপাতত কিছু করবে না। আবার যখন একটা সার্টিন পিরিয়ডের পরে যখন আবার গরম হয়ে যাবে তখন অন করবে, কারণ না গরম হয়ে গেছে। তো আমাদের ভেতরেও না ওই একখানা থার্মোস্ট্যাটের মতো আছে, যে না আমি না এইটুকুই পারি, এর বেশি আমি পারি না। অফিস থেকে ফিরে আমাকে ভালো করে ড্রেস চেঞ্জ করে, চান টান করে, একটু চা খেয়ে, তারপরে যতক্ষণ পর্যন্ত একটা সিরিয়াল না দেখবো, তাহলে তো আর লাইফ বলেই তো কিছু রইল না, না? তাহলে আর আমি জীবনে কি করলাম? এই জায়গাটা থেকেই একটু বেরোতে হবে, কারণ ওইটাই হচ্ছে আসল সময়, যেই সময়টায় আমার মনে হচ্ছে যে রেস্ট নিতে হবে, সেই সময়টা আমি এক্সট্রা কি করছি। অসিতাবতার অ্যাট দ্যাট সোয়েট ফ্যাক্টর আমার ভীষণ মানে ওই জিনিসটা রিলেভেন্ট মনে হয়েছে। দেখবেন অনেকেই আমরা এক্সারসাইজ করি, অনেকে হয়তো মাসল বাড়ানোর জন্য করি, অনেকে হয়তো ফ্যাট কমানোর জন্য করি, এবং মোস্ট অফ দ্য কেসেসে নাকি সেটা কাজ করে না। অদ্ভুত, যদিও জানি এটা কাজ করে, তাহলে মোস্ট অফ দ্য 80% লোকের ক্ষেত্রে কাজ করে না। কেন কাজ করে না? কারণ যেই মুহূর্তে ঘাম বেরোনো শুরু হয় না, বাপরে ঘাম বেরিয়ে গেছে, আর তো পারবো না, আর তো পারছি না। আমি বলছি না যে এক্সট্রিম পর্যায়ে আপনি নিয়ে চলে যান যেখানে আপনি একবারে ফেইন্ট হয়ে যাবেন, ইটস নট লাইক দ্যাট, বাট ঘামটা না বেরোলে পরে মাসলও তৈরি হবে না, ফ্যাটটাও লুজ হবে না। এইখানেও সেই ব্যাপারটা, আমরা যদি ভেতরের ওই জিনিসটাকে যদি আমাকে নিজেই ওই থার্মোস্ট্যাটটাকে যদি একটু চেঞ্জ না করি, একটু লিমিটটাকে না বাড়াই, সেই লিমিটে সমস্ত কিছু আমার সব ঠিক থাকবে, সব কিছু হবে, তারপরে এই বিজনেসটাও হবে। তাই কি কখনো হয়? তা কিন্তু হয় না। আপনি সমস্ত কিছু দেখবেন, আপনার যদি পারপাস ক্লিয়ার থাকে, আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। দেখবেন ছোটবেলায় স্কুলে পড়ে, তারপরে মানে কলেজের পরে, তারপরে চাকরি বাকরি করেছেন, চাকরি বাকরি করার পরে মনে হচ্ছে লাইফে আর সময় নেই। তারপরে হয়তো অনেকে আবার অ্যাফেয়ার হয়েছে, মানে ওর মধ্যে থেকে আবার প্ল্যান করে আবার তাকেও সময় দিয়েছেন, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে বিয়ে থা করেছেন, সময় ছিল না, মরারও নাকি সময় ছিল না, তারপরেও বিয়ে থা করার সাহস করেছি। হ্যাঁ, বিয়ে থা করার পরেও নাকি মরার সময় ছিল না, তারপরেও নাকি বাচ্চা কাচ্চা হওয়ার মতো সাহস দেখিয়েছি। এবার বাচ্চা হওয়ার পরে তারপরে সেই বাচ্চার ওই তাকে টেক কেয়ার করো, সমস্ত কিছু, সকালবেলা স্কুলে নিয়ে যাওয়া, সমস্ত কিছু, মানে কোনো সময় ছিল না, তারপরেও সেই জিনিসগুলোকে আমরা করতে পেরেছি। কেন করতে পেরেছি? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে এই জিনিসটা আমাকে করতেই হবে। সিমিলারলি এইখানে যখনই, কারণ এবং সমস্ত কিছুতে দেখুন প্রত্যেকটা জিনিস একটু করে ঢুকে গেছে, সব সেট হয়ে গেছে, এবং তারপরে যত দিন গেছে আপনার কিন্তু আপনার জব বা বিজনেসে, আপনার প্রফেশনাল লাইফে আপনার রেসপন্সিবিলিটিস বেড়েছে, কমেনি কিন্তু তা সত্ত্বেও আপনি আরও রেসপন্সিবিলিটি অ্যাড করে গেছেন। কিভাবে করে হলো?
কারণ একটা জিনিসে সেই জিনিসটা আপনি মাথায় ঢুকিয়ে নিয়েছিলেন যে আমাকে এই জিনিসটাকে করতে হবে। এই বিজনেসটার ক্ষেত্রে অ্যাবসলিউটলি সেই জিনিসটাই কাজ করে। আমি যদি একবার মাথায় ঢুকিয়ে নিই, আমি যদি লিমিট ছেড়ে বেরোই, বিজনেসটাও লিমিট ছেড়েই আমাকে দেবে। আমরা অনেক সময় বলি দিস বিজনেস ক্যান গিভ ইউ আনলিমিটেড অপরচুনিটি, বাট আনলিমিটেড অপরচুনিটি তাদের জন্য যাদের থট প্রসেস আনলিমিটেড আছে। কেউ একজন জিজ্ঞেস করেছিল একজন ওয়াইজ পার্সনকে যে আমি জীবনে কত দূর যেতে পারি। উনি দারুণ কথা বলেছিলেন, তুমি যতদূর লাইফে দেখতে পাও। কারণ মানুষ তার ভ্যালু তাই সে নিজে ডিসাইড করে। এই বিজনেসে আপনি কোথায় পৌঁছবেন তার ভ্যালু কেউ ডিসাইড করবে না। আপনাকে গাইড করতে পারে আপনার আপলাইন, আপনার সিস্টেম, আমার আপলাইন, আমার সিস্টেম আমাকে গাইড করতে পারে, কিন্তু আলটিমেটলি আমার ভ্যালু কিন্তু আমাকেই বসাতে হবে। আমি কোথায় পৌঁছি, সবাই এই বিজনেসে ক্রাউন জিতে পারে না, অ্যাবসলিউটলি। কিন্তু তুমি এখনো কেন ক্রাউন যাওনি? ডক্টর ব্রেস মিসেস ব্রেস তো চলে গেলেন। অবভিয়াসলি তার ওয়ার্ক এথিক্স অনেক বেশি ছিল, তারা আরো অনেক ফাস্ট বিজনেস বিল্ড করেছে, তারা অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করেছে। কিরিটি দাশগুপ্ত ততটা করেনি। এবার করছি, তারপরে ওইটাকে চেঞ্জ করবো, আস্তে আস্তে পিন চেঞ্জ হবে, একটু একটু করে হচ্ছে, সেই জন্য এত দূরে এসছি। তো বিজনেসটা ঢালাও দিতে পারে, প্রোভাইডেড এই বিজনেসটা যে জিনিসটা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসটা আমরা একটু একটু করে দিই। এবং আবার বলছি যে এমন কিছু চায় না যেটা আমরা করতে পারি না, এমন কিছু চায় না। খুব সহজ জিনিস। আমাকে যে জিনিসটা করতে হবে, জাস্ট আমি এই জিনিসটাই দেখবো যে সাকসেসফুল লোকেরা কি বলছে আর কি করছে। এই বিজনেসে যারা সাকসেসফুল হয়েছে তারা কি বলছে আর কি করছে, ঠিক আছে? আসলে কি হয় জানেন তো, ব্রেইন না ঠিক অনেক সময় বুঝতে পারে না যে ঘটনাটা ঘটে গেল না ঘটনাটা ঘটতে পারে, এবং তার নেগেটিভ পজিটিভও বুঝতে পারে না কখনো। অদ্ভুত অদ্ভুত সিচুয়েশন। আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝাই। কখনো পিছলে পড়েছেন? পিছলে পড়ে ব্যথা পেয়েছেন? অনেক সময় হয় যে পিছলে পড়েছেন, হয়তো প্রচণ্ড ব্যথা পেয়েছেন, অনেক সময় হয়েছে যে পিছলে পড়েছেন, ব্যথা পাননি। কিন্তু ওই যে যখন পিছলে পড়ছেন তখন ওই ফর সাম মিলি সেকেন্ডস কীরকম একখানা ফিলিং হয় না, এই রে বোধহয় বিশাল একটা কিছু হতে যাচ্ছে, সামহাও কোনো কিছু একটা ধরার চেষ্টা করি, সমস্ত কিছু পড়ে গেলেন। এইবার মাঝে মধ্যে এমন জিনিস হয়েছে, আপনি পিছলেছেন, পড়ার মতো অবস্থা হয়েওছে, কিন্তু তার সত্ত্বেও আপনি সামনে ফেলেছেন এবং বিন্দু মাত্র কিছু হয়নি, স্ক্র্যাচও পড়েনি আপনার কোনো কিছুতে, একটা হাসি হাসি মুখে আপনি আবার দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু ওই যে ফর দ্যাট মিলি সেকেন্ডস, ওই যে পড়ে যাওয়ার সময় আর পড়ে না গিয়ে যেখানে সামলে ফেলেছেন, দুটো গল্প কিন্তু আপনার ক্ষেত্রে এক। দেখবেন ওই ফিলিংটা এক, কারণ ব্রেন বুঝতে পারে না যে পড়ে যাচ্ছেন না পড়ে গেছেন, ও ভাবছে যে ওই ঘটনাটা ঘটছে। তো সিমিলারলি এখন থেকে ব্রেনকে যদি আমি প্রথম থেকেই ওই জিনিসটাকে দিই, বোধহয় আমি পারবো না, বোধহয় আমি হবে না, আমার লিমিট এইটুকুই, আমার তো এই পর্যন্তই, হ্যাঁ, এই জায়গাটা থেকে যদি আমি সারাক্ষণ ওই চিন্তাটা থাকে না, তাহলে ব্রেন কিন্তু আমাদেরকে গাইড করবে অ্যাবসলিউটলি ওই ফিলিংটা দিয়ে, এবং সারাক্ষণ কিন্তু আমার ওই পড়ে যাওয়ার প্রবণতাটা, ওই ভয়টা আমাকে আস্তে 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 জড়িয়ে ধরে থেকে একটা সময় কিন্তু আমাকে ফেলে দেবে। তো সেই জন্য আমি প্রথম ওই জিনিসটাকে বলবো যে কখনো নিজেকে ওই নেগেটিভলি ফিড করবেন না। হোয়াট ইউ ফিড, ইটস ভেরি ভাইটাল। লাস্ট একটা স্টোরি বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে ইট ইজ দ্য ইরিটেশন অফ লাইফ দ্যাট ক্রিয়েটস এ পার্ল। সব ঝিনুকেই কিন্তু মুক্ত হয় না। কোন ঝিনুকে মুক্ত হয়? যেই ঝিনুকে বালু ঢুকে যায়। কখনো চোখে বালি পড়েছে আমাদের? অনেক ছোটবেলায় তো পড়েইছে, কোনো একটা কিছু পড়ে গেছে, যেই পড়ে কিছু সাথে সাথে চোখ থেকে জল বেরোনো শুরু হয় না, কারণ ওইটাকে ওভারকাম করার জন্য, যে ওই ইরিটেশনটাকে ওভারকাম করার জন্য। সিমিলারলি ঝিনুকেরও কিন্তু অ্যাবসলিউটলি সেরকমটা হয়, যেই বালি ঢুকে যায় ও কি করে ওই বালিটাকে একটা লালা ও সিক্রিশন হয়, যেটা দিয়ে ওইটাকে কাভার আপ করার চেষ্টা করে। তো তার মধ্যেই হয় যার মধ্যে বালি ঢুকেছে, তো ওইটাই আস্তে আস্তে ধীরে 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 মুক্ত হয়ে যায়। তো বলাই হয়েছে ইট ইজ দ্য ইরিটেশন অফ লাইফ দ্যাট ক্রিয়েটস এ পার্ল। আমাদের মধ্যেও কিন্তু এই বিজনেসটা যখন করছি একটু একটু করে কিন্তু আপনার ইরিটেশন হবে, একটু অসুবিধা হবে, কিন্তু দ্যাট ইজ লাইফ অল অ্যাবাউট।
স্টোরিটার এন্ড পার্টটা অনেকটা ছিল এরকম যে একটা লোক একটা বড় মুক্তো পেয়েছে, কিন্তু মুক্তোটার মধ্যে ওই দাগটা রয়ে গেছে, কেন না বালিটা এক সাইডে ছিল, তো সেই জন্য ওইখানটা একটা দাগ রয়ে গেছে। তো ও মনে করলো যে এইটাকে যদি আমি একটু পলিশ করি তাহলে দাগটা উঠে যাবে, তাহলে ওটা বেশ দামে বিক্রি করতে পারবো। তো দ্যাট ওয়াজ গুড থিং। তো যা ভাবনা তাই কাজ, পলিশ করা শুরু করলো। কিছুক্ষণ পলিশ করার পরে দেখলো যে একটু রয়ে গেছে, তো মনে হলো যে একটু ছোট হয়ে গেছে, একটু রয়ে গেছে। তারপরে মনে হলো যে ঠিক আছে আরেকটু পলিশ করি, আরেকটু পলিশ করলো, আরেকটু ছোট হয়ে গেল, কিন্তু দাগটা রয়ে গেছে। এইভাবে করতে করতে আলটিমেটলি একটা সময় পলিশ করতে করতে মুক্তোটাও রইলো না, দাগটাও রইলো না, মুক্তোটাও রইলো না। মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট এই বিজনেসে যা রিকোয়ারমেন্ট আমাকে কিন্তু সেই জিনিসটা দিতে হবে। হয়তো সবসময় আমার পছন্দ হবে না, কিন্তু দেওয়ার পরে যে জিনিসটা পাবো দ্য এন্ড রেজাল্ট ইজ গুড, এন্ড রেজাল্ট ইজ গুড। আমরা কিন্তু আজকে এই জিনিসগুলোর দিকে তাকাচ্ছি না, আমরা একটাই জিনিসের দিকে তাকাচ্ছি, আলটিমেটলি আমরা লাইফে কি পাবো। সো উইশ ইউ অল দ্য সাকসেস অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।